নমস্কার, এশিয়ানেট নিউজ বাংলায় আমি অনুলেখা। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন মানসী সিনহাদি। দিদি, সবার আগে যেটা বলবো সেটা যে এই মুহূর্তটা সবার জন্যই খুব খারাপ। সামনে পুজো, কিন্তু আমরা কেউই মন থেকে ভালো নেই। টলিউডের মধ্যেও একটা খুব বাজে ঘটনা ঘটেছে কিছুদিন আগে। একজন কেশসজ্জা শিল্পী হঠাৎ করেই নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছেন এবং কর্মজগতের লাঞ্ছনা সহ্য করতে না পেরেই নাকি এই ঘটনাটা ঘটেছে। তো এ বিষয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, যা শুনেছ সবই সত্যি। অবশ্যই কর্মজগতে তাকে অনেক সমস্যা ফেস করতে হয়েছে, এবং তাকে নয়, অনেকে এখন এক এক করে সব আসছে সামনে। অনেক রকম সমস্যাই অনেকে ফেস করেছেন। এখন ফেডারেশন থেকে সেটা অস্বীকার করা হচ্ছে, বাট অস্বীকার করার তো কোনো জায়গা নেই, সবাই সব জানে। কেই বা বলে যে হ্যাঁ মানে সে কথাটা আমি অন্যায় করেছি এটা বলার জন্য একটা আলাদা শির দাঁড়া লাগে, সেটা তো সবার থাকে না। তো ন্যাচারালি এরকম ক্ষেত্রে সবাই বলেন না আমি কোনো দোষ করিনি, তো ফেডারেশনও তাই বলছে। ঠিক আছে, এটা আলোচনা সাপেক্ষ। ফেডারেশন যে অনেক চাপ দেন সেটা আমরা প্রত্যেকে ফেস করেছি, প্রত্যেকে জানি, কোনো লুকোনো কথা নয়। আজকে আমি এটা নতুন বলছি না। একজন হয়তো একটা স্টেপ নিয়েছেন বলে ব্যাপারটা এতখানি সামনে এসেছে, অনেকে অনেকটা জানতে পারছেন যেটা এতদিন অনেকে জানতেন না। ঠিক আছে, এখন ব্যাপারটা আলোচনার মধ্যে আছে, এর বেশি আর কিছু বলবো না, দেখা যাক। তবে আমরা সম্পূর্ণভাবে চাইছি যে এই ধরনের থ্রেট কালচার বন্ধ হোক, দূর হোক, এই ধরনের অত্যাচার বন্ধ হোক, কাজের স্বাধীন পরিবেশ ফিরে আসুক, এই অবধি। আবার অন্যদিকে দেখতে গেলে কিছুদিন আগেই অরিন্দম শীলকে নিয়ে যে সমস্ত অভিযোগ উঠে এসেছেন, প্রথম এক অভিনেত্রীকে নাকি সিন বোঝানোর জন্য উনি অশালীন আচরণ করেন, তারপরে আরও অনেকে পরে পরে মুখ খুলেছে। তো এ বিষয়ে একটা গুঞ্জন আসে, সবাই বলে যে কম্প্রোমাইজ ছাড়া নাকি কাজ পাওয়া যায় না। তো এই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো? কম্প্রোমাইজ ছাড়া কাজ পাওয়া যায় না, এটা তো ভুল কথা। সেটা তো সবসময় সত্যি নয়, কিছুতেই নয়। তবে আমি একটা অদ্ভুত ভাবনা থেকে জিনিসটাকে দেখি, আমার সঙ্গে সবাই একমত নাও হতে পারেন। আমি এখনও বিশ্বাস করি আমাদের ইন্ডাস্ট্রিতে বোধহয় রেপটা হয় না। আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ নিজের ইচ্ছায় আত্মসমর্পণ করেন, কাজ পাওয়ার ইচ্ছায়, কেউ পরিস্থিতির চাপে আত্মসমর্পণ করার পরিস্থিতিটার মুখোমুখি হন। এবার সেখান থেকে তাকে বেরিয়ে আসতে হবে। কেউ সঙ্গে করে চারটে, আমরা অনেকেই দেখি অনেকে যে ওই বাউন্সার নিয়ে ঘোরেন, কিন্তু প্রডিউসারের ঘরে যখন বা অফিসে যখন কেউ স্ক্রিপ্ট শুনতে যান বা প্রডিউসারের সঙ্গে লোকেশন দেখতে যান, তখন সঙ্গে বাউন্সার রাখেন না। তো ইদার রাখো, অথবা যখন যাবে স্ক্রিপ্ট শুনতে বা তার সঙ্গে কোনো কথা বলতে, তো নিজেকে সেই বাউন্সারটার জায়গায় প্লেস করা, যে আমার দিকে হাত বাড়ালে আমি হাত ভেঙে দেবো। তো আমি যদি এখন ভেবে নিই যে আমার দিকে হাত বাড়ালে হাত ভাঙবো যদি কাজটা না পাই, তাহলে তার চাহিদাকে প্রশ্রয় দেওয়া হলো। এবার আমি প্রশ্রয় দিলাম, তারপরে আমি কাজটা পেলাম না বলে তাকে দাগিয়ে দিলাম, এটা হয় না। পয়েন্ট নাম্বার 1। আর পয়েন্ট নাম্বার 2 হচ্ছে, অনেকটা সময় এমন পরিস্থিতি তৈরি হয়ে যায়, একটা মেয়ে হিসেবে বলছি, যে সেই সময় কি করব বুঝতে পারছি না। কয়েকটা মুহূর্ত ওইভাবে যায়, পুরো সময়টা ওইভাবে যায় না, বাকি মুহূর্তগুলোতে স্টেপ নিতে হয়। তারপরেও যদি তুমি কোনোভাবে ফোর্সড হও, তুমি পরিস্থিতিটাকে ট্যাকল করতে না পারো, বেরিয়ে এসে তক্ষুনি লোককে জানাও। ওয়েট করছো কেন? কবে একজন বলবে তারপরে বলবো? তার মানে এটা নয় যারা জানিয়েছেন তারা ভুল বলছেন, একদম নয়। আমি বলছি ভাবনাগুলো এভাবে এবার আমাদের পাল্টাতে হবে। এবং তুমি যত নামি দামি লোকই হও না কেন, যত সক্ষেত্রে সম্মানিত হও না কেন, আমার সম্মান আমার কাছে। আমাকে অসম্মান করলে তোমাকে অসম্মানিত আমি করবো, ভাই, সিম্পল কথা। জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলনটা, এখানে রংহীনভাবে এবং প্রচারহীনভাবে আপনাকে সবসময়তেই পাওয়া গেছে। তো এক্ষেত্রে আবার কর্মবিরতিতে গেছেন চিকিৎসকেরা, এক্ষেত্রে পক্ষে বিপক্ষে বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। এই বিষয়টা আপনার কাছে কীরকম? মানে এই যে কর্মবিরতিটা ওরা যাচ্ছে, আপনি কি মনে করেন? না, এটা তো ওদেরকে বাধ্য করা হচ্ছে। ওরা তো আগেই বলেছিল যে আমরা কাজে যোগ দিচ্ছি, কিন্তু আমাদের কাজের পরিবেশটা যেন যোগ দেওয়ার মতো হয়, যেটাই আলোচ্য বিষয় ছিল আইনত। তো আইনত সেই সিদ্ধান্তেই পৌঁছানো হয়েছিল যে তাদের একটা সুরক্ষার জায়গা দেবে আমাদের রাজ্য সরকার।
তো তারা তার উপর ভিত্তি করে যোগ দিয়েছিলেন এবং সাধারণ মানুষের জন্য তাদের পাশে দাঁড়ানোর রুগীদের পাশে দাঁড়ানোর অতীত তারা নিয়েছিলেন, ওই জন্য তারা দিয়েছিলেন এবং যোগ দিয়েছিলেন। কিন্তু যদি এমন হয় যে আমি এই কাজ করতে গেলাম, গিয়ে আমি দেখলাম যে আমি আক্রান্ত হচ্ছি এবং আমাকে কেউ বাঁচাতে আসছেন না, সেখানে যথেষ্ট পরিমাণে সিসিটিভি নেই যার ফুটেজ নিয়ে আমি এই এর প্রতিবাদটা করতে পারবো, তো আমি তো তখন বলবো যে না, আমি সুরক্ষিত নই। যতটা কমিটমেন্ট তুমি করেছিলে, কমিটমেন্ট রাখতে তুমি পারোনি, তুমি ফেল করেছো বলে আমি হাত তুলে নিলাম। যে ফেল করেছে প্রশ্নের তীরটা তার দিকে যাক, যে কেন জুনিয়র ডাক্তাররা আবার পূর্ণ কর্মবিরতিতে যেতে বাধ্য হলো। আপনি কি করেছিলেন, কি করার কথা ছিল, আর কি আপনি করেননি ভাই? কাঞ্চন মল্লিক সেক্ষেত্রে জুনিয়র চিকিৎসকদেরকে বলেছেন যে কর্মবিরতিতে তো যাচ্ছেন, বেতন নেবেন তো, বা অনেক ক্ষেত্রে এটা বলেছেন যে অভিনেতা বা অভিনেত্রীরা যারা আন্দোলনে রয়েছে তারা পুরস্কারটাকে ফিরিয়ে দাও বা পুরস্কার নিও না। তার জন্য দেখলাম কিছুদিন আগে যে সুদীপ্তা দিয়েও নিজের পুরস্কারকে ফিরিয়ে দিয়েছেন। এ বিষয়ে কি বলবেন আপনি? না, কাঞ্চন কথা বলেননি যে পুরস্কার ফিরিয়ে দাও। কাঞ্চন বলেছিলেন পুরস্কার ফিরিয়ে দেবেন কি, প্রশ্ন করেছেন। এটা পুরনো কথা। তারপর কাঞ্চন ক্ষমাও চেয়েছে, এখন ক্ষমা যারা করবে তাদের ব্যাপার। আমি ক্ষমা করিনি কাঞ্চনকে, তো ব্যাস আমার দিক থেকে একটা ফুল ক্রস রয়েছে টুয়ার্ডস কাঞ্চন মল্লিক। ও একটা সময় আমার বন্ধু ছিল, তখন এরকম ছিল না হয়তো, এখন এরকম হয়ে গেছে, তাই আমি ওকে আমার বন্ধু তালিকা থেকে বাদ দিয়েছি। আর সুদীপ্তা নন, আরও অনেকেই পুরস্কার ফিরিয়ে দিয়েছেন, তাদের সবাইকে আমি সম্মান জানাই এবং এই সূত্রে বলি যে আমিও সরকারি তরফ থেকে একটা পুরস্কার পেয়েছিলাম 1 লাখ টাকা, একবার 2013 বা 2014, এক্স্যাক্টলি মনে পড়ছে না সালটা। তো আমি অলরেডি কিভাবে কোথায় আবেদন করতে হবে সেসব অ্যাড্রেস নিয়ে নিয়েছি। আমার কাছে এই মুহূর্তে 1 লাখ টাকা নেই, আমি 1 লাখ টাকা জোগাড় করার চেষ্টা করছি। খানিকটা ফান্ড অ্যারেঞ্জ করে ফেলেছি, বাকি ফান্ডটা অ্যারেঞ্জ করতে পারলেই আমিও টাকাটা হয়তো ফেরত দেবো। সেখানে আমার মনে হচ্ছে অনেকেই বলছেন টাকা ফেরত দিয়ে কী হবে, সরকার টাকাটা নিয়ে কী করবে। বললাম যা খুশি করুক, আমার আত্মতৃপ্তি ঘটবে যে যারা সেই দ্বারা নুয়ে আছে ওই দলটায় আমি নেই। আত্মতৃপ্তিটা এই সময় খুব দরকার, তা নাহলে হাত তুলে লড়াইটা করা যাবে না। এই আন্দোলনটায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অনেক অভিনেতা অভিনেত্রী সামিল হয়েছেন। রচনা বন্দ্যোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত ফেসবুকে পোস্ট করেছিলেন, সেখানে একটা ভীষণ পরিমাণে ট্রোলিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাদের দুজনকেই। তো এই বিষয়টাকে নিয়ে যদি কিছু বলেন আপনি। দেখো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রতিবাদ করার অধিকার তো সবার আছে, কে কীভাবে করবে সেটা তার নিজস্ব সিদ্ধান্ত। এখন একটা মানুষকে অহেতুক দাগিয়ে দেওয়ার কোনো মানে হয় না। আজকে সবাই বলছে তুমি সেলিব্রিটি, ঋতুপর্ণা সম্বন্ধে বলেছে তুমি সেলিব্রিটি, তুমি 4টে বাউন্সার নিয়ে গেছো। একটা পরিষ্কার কথা বলো তো, ঋতুপর্ণা যদি ওখানে 4টে বাউন্সার নিয়ে না যেত তাহলে কী হতো? তো ছিঁড়ে এই বাউন্সার নিয়ে যাওয়া সত্ত্বেও যা ওকে ফেস করতে হয়েছে। বাউন্সার ছাড়া গেলে তো হাত পা খুলে নিত, সঙ্গে বাউন্সার তবু গাড়ির ওপর। এখন কিছু মানুষ হয়তো ওর ওপর রাগ করেছেন, কিন্তু এই রাগের প্রতিবাদের এই ধরনটা আমি অ্যাকসেপ্ট করতে পারিনি। আমি এই জন্য পোস্টও দিয়েছিলাম যে আমি অনেকের ক্ষমা চাইলাম। আসলে মানুষ না একেবারে তিতিবিরক্ত যে হয়ে গেছেন, মানুষের যে দেয়ালে পিঠ থেকে গেছে, এগুলো তার প্রমাণ। আমার মনে হয় ঋতু মানুষের এই ইমোশনটা বুঝতে পারবেন এবং ঋতু রাগ করবেন না। ঋতু রাগ করার মেয়ে নয়, ও নিশ্চয়ই বুঝেছে যে মানুষ কেন এইভাবে ইরিটেটেড হয়েছে। ও প্রতিবাদেই আছে, আমি ওকে যতটুকু জানি। এবার আরে এতগুলো মানুষ, 10 কোটি মানুষকে আর একরকম রে ভাই, ওভাবে বলা যায় নাকি কে কীভাবে কী করছে, কেন করছে, কি করবে। ইতিমধ্যে ইম্পা জানিয়েছে যে এবার থেকে কাজ করতে গেলে প্রযোজকদের একটা নির্দিষ্ট টাকা গচ্ছিত রেখে তারপরে কাজ করতে হবে। তো অনেক ক্ষেত্রে প্রশ্ন উঠেছে, তাহলে নতুন প্রযোজকরা কি নতুন কোনো সমস্যার মুখে পড়তে পারেন? তো এই যে স্টেপটা বা এই চিন্তা ভাবনাটা কতটা যুক্তিযুক্ত? নতুন প্রযোজকদের বলো টিম বানিয়ে ইম্পার সঙ্গে কি মিটিংয়ে বসতে। আমি না নতুন প্রযোজক না পুরনো প্রযোজক, আমার কাছে টাকা থাকলে আমি ছবি বানাতাম। আমার ছবি বানানোর জন্য অন্য প্রযোজকদের দ্বারস্থ হতে হয়। এই সিদ্ধান্তটা প্রযোজক ভার্সেস ইম্পা, এখানে আমি কোথাও নেই।
অপর্ণা সেনও দেখলাম যে সৌরভ বিশ্বাসবাবুকে নিয়ে কথার প্রশ্ন তুলেছেন যে কখনো এক প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উনি সিনেমার সঙ্গে যুক্ত নন, তো এই বিষয়ে কী বলবো, তো সবাই জানে উনি যুক্ত নন। ওই পদটা অলঙ্কৃত করার জন্য ওনাকে একটা কার্ড দেওয়া হয়েছিল, তো উনি নিজেই নিজেকে ইয়ে করেছেন, উনি নিয়ম করেছিলেন বা ফেডারেশন বডি নিয়ম করেছে যে একটা নির্দিষ্ট সময় অবধি কাজ না করলে কার্ডটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তো ওনার কার্ড নাল অ্যান্ড ভয়েড হয়ে গেছে কিনা আমরা কেউ জানি না। যদি নাল অ্যান্ড ভয়েড হয়ে থাকে তাহলে কি অধিকারী উনি পোস্টটা অলঙ্কৃত করে আছেন কেউ জানি না। যদি নাল অ্যান্ড ভয়েড না হয়ে থাকে তাহলে কোন যুক্তিতে কাজ না করা সত্ত্বেও এখনও নাল অ্যান্ড ভয়েড হয়নি সেটাও কেউ জানি না। এই প্রশ্নগুলো আমাদের সিনিয়র একজন দিদি তুলেছেন, হ্যাটস অফ টু হার। দেখা যাক সৌরভ বিশ্বাস তার কী উত্তর দেন। আর দিদি শেষ প্রশ্ন, উৎসবে ফেরার নিদান তো একটা এসেছেই, তো সেক্ষেত্রে উৎসবে কি ফিরছে? উৎসব তো হচ্ছে, উৎসবে তো ফিরবই। উৎসব তো রোজ করছি, রাস্তায় নামছি, রং নিয়ে খেলছি। মহালয়ার দিন কালকে আমরা মিছিলের পর বাবুঘাটে প্রদীপ জ্বালাবো, আমরা নাচ করছি, গান করছি, ঢাক বাজাচ্ছি, কবিতা বলছি, সব করছি। উদ্দেশ্যটা শুধু মা দুর্গা নয়, যে মেয়েটাকে, যে মেয়েদের মেরে ফেলা হয়, অত্যাচার করা হয় এবং তারপর মাটির দুর্গার প্রতি একটা ভীষণ ভালোবাসার নাম করে লক্ষ লক্ষ টাকা খরচা করা হয়, সেই নোংরামোটার বিরুদ্ধে মুখ খুলেছি মাত্র। কিন্তু উৎসব তো হচ্ছে, প্রচুর ঢাক বাজছে, রাস্তা একদিকে আলকাতরা পড়ছে, এদিকে রং পড়ছে। দেখা যাক আলকাতরা যেতে না রং যেতে। অনেক ধন্যবাদ দিদি। এতক্ষণ কথা বলছিলাম মানসী সিনহার সঙ্গে, আমি অনুলেখা। এরকম আরও ইন্টারভিউজ দেখতে অবশ্যই চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলায়। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।